অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল এসআইআর এর পদ্ধতি। কবে হবে, কবে থেকে হবে, আদৌ হবে কিনা, এরকম নানা প্রশ্নের মধ্যেই এসআইআর ডিক্লেয়ার হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা নামও যেন এ রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ না যায়। তাহলে এখান থেকেই এখন বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে যে এসআইআর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ মুখ্যমন্ত্রিত্বের কারণ হবে? কেন এই প্রশ্নটা উঠে আসছে তার কারণ বিরোধীরা বারবার করে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ভোটার, মানে সেই ভোটার তালিকায় নাকি বাংলাদেশি এবং মুসলিমরা ঢুকে রয়েছেন। এখন প্রশ্ন যে এসআইআর কি তাহলে প্রত্যেকটা রাজ্যকেই মানতে হবে? নির্বাচন কমিশনের তরফ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এই এসআইআর মানতে বাধ্য থাকবে প্রত্যেকটা রাজ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে এই নামগুলো কি এবার বাদ যাবে? অর্থাৎ বিরোধীরা যেটা বলে আসছেন যে বাংলাদেশি এবং মুসলিমদের নাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি শেষ মুখ্যমন্ত্রিত্বের কারণ হবে এসআইআর? আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আজ তক বাংলায়। নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলা হয়েছে সেটা আমরা একটু শোনাই, শুনিয়ে তারপরে আলোচনায় আসছি। শুনবো। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी। वेस्ट बंगाल की बात एक बार আমরা এই জায়গাটাতেই আসবো কর্নেল চৌধুরী, যে পশ্চিমবঙ্গের প্রেক্ষিত যদি আসে তাহলে নিজস্ব লোকবল দিয়ে প্রত্যেকটা রাজ্য এসআইআর মানতে বাধ্য। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মানতেই হবে, আর কোনো উপায়ই রইল না। আমি জানি না যে আমরা এই একটা কনক্লুশনে কিরকম করে চলে আসছি যে এসআইআর যদি হয়, সঠিকভাবে হয়, তাহলে যে শাসক দল আছে তাদের এটা শেষ টার্ম। এটাই হচ্ছে আজকে আপনাদের হেডলাইন। তো এটার ব্যাখ্যা আমি জানি না, এই ব্যাখ্যাটা আমরা কিরকম ভাবে দেব। তবুও আমি যেহেতু রাজনৈতিক ভাবে এটা আলোচনা করে আমরা না গিয়ে যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ, কারণ এসআইআর হচ্ছে সংবিধানের একটি আর্ম, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই এসআইআর করছে, এবং এটা শুধু পশ্চিমবাংলার জন্য নয়, ভারতের অন্যান্য বিভিন্ন রাজ্যে অথবা ইউনিয়ন টেরিটরিতে সব জায়গায় এসআইআর হচ্ছে। এর আগে বিহারে হয়েছে, সেখানে 65-67 লাখ লোকের নাম কাটা হয়েছে, কিছু নিউ ভোটারদের নাম 20-21 লাখ অ্যাড হয়েছে। তো প্রক্রিয়া যেটা সংবিধানের মাধ্যম দিয়ে যেটা প্রক্রিয়া সেটা করা হচ্ছে, এবং সেটা নিয়ে যদি আমরা একটা সিমিলিটা নিই যে এইবার শাসক দলের শেষ, অথবা দিল্লিতে যে সরকার আছে তারা বাংলায় ঢুকে পড়বে, আমার মনে হয় কোথাও না কোথাও আমরা যে একটা টেমপ্লেট শাসক দল, মানে পশ্চিমবাংলার শাসক দল অথবা দিল্লির যে দল এখন চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদের প্যারামিটারে যদি আমরা ঢুকে পড়ি তাহলে আমরাও তাদের মতন কথা বলতে শুরু করবো। আমরা তাদের মতন কথা, ইন্দিরা, মনে হয় বলাটা ঠিক নয়, সঠিক নয়। কারণ আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল থেকে কথা বলছেন, আমি এটাকে অ্যানালাইজ করছি। তো আমরা একটা প্রশ্ন তুলেছি মাত্র, আমরা একটা প্রশ্ন তুলেছি। একদম, আমি এই প্রশ্নটাই কোন দল শেষ হবে, কোন দল শুরু হবে, এইটাতে না গিয়ে যারা সবাই বলছিল এসআইআর পশ্চিমবাংলা হওয়া খুব ডিফিকাল্ট, এসআই প্রথম হচ্ছে আজ থেকে এসআইআর শুরু হলো, তার মানে এসআইআর হবে। এইটাকে কোনো রাজনৈতিক দল অথবা যে কোনো শাসক দল অথবা দিল্লি সরকার কেউ আটকাতে পারবে না। তো এটা একটা অন্য বডি, কনস্টিটিউশনাল বডি, ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যারা গতকাল 4:15 ডিক্লেয়ার করেছে যে এসআইআর হবে, এসআইআর হবে। এবং যে বৈধ নামগুলো থাকবে সে নিশ্চিতভাবে সে বৈধ নাম এখনো থাকবে, ইলেকট্রাল রোলে থাকবে। কিন্তু যে নামগুলো বৈধ নয়, ধরো যারা মৃত ভোটার অথবা যাদের ডুপ্লিকেসি আছে, অথবা যারা ফরেন ন্যাশনাল, যারা ভারতে ঢুকে পড়েছে অবৈধভাবে এবং তাদের নাম ইলেকট্রাল রোলে আছে, তাদের নাম কাটা হবে। এই জন্যই এসআইআর করা। যারা বৈধ ভোটার, যারা ভারতীয়, যাদের সম্পূর্ণ এই 15-16টা ডকুমেন্টের মধ্যে যেটাকে দেখাতে হবে, সে ডকুমেন্ট যদি থাকে, আমার মনে হয়
পশ্চিমবাংলাবাসী হিসেবে, কারণ আমরা যেহেতু পশ্চিমবাংলা বাংলায় কথা বলছি, 10 কোটি মানুষ আছে, 7 কোটি 37 লাখ 7 কোটি 38 লাখ ভোটার, তাদের একজনেরও ভয়ে পাওয়ার দরকার নেই যদি তারা বৈধ ভোটার। অনেক রাজনৈতিক দল এখানে রুটি সেকবে, কেউ বলবে ভোট চুরি হচ্ছে, কেউ বলবে এটাকে হিন্দু মুসলিমে ভাগ করবে এসআইআরটাকে। আমরা এসআইআরটাকে নিয়ে চলবো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা ডিক্লেয়ার করেছে সেই রাস্তায় আমরা নিয়ে চলবো, এবং এইটার সঙ্গে কারা জিতবে কারা হারবে সেটা সময় বলবে। কারণ আমি যদি ডেভিলস অ্যাডভোকেট হই, আমি যেটা আপনি যেটা লিখেছেন ওটাও সত্যি হতে পারে, আমি এটাকে খণ্ডন করছি না। আমি বলছি ভারতীয় জনতা পার্টি যে দল আছে, যে দল কেন্দ্রে আছে 2014 পর থেকে, 2016-এ পশ্চিমবাংলা ইলেকশন হয়েছে, 2019 ইলেকশন হয়েছে, 2021 ইলেকশন হয়েছে, 2024 ইলেকশন, এবং পুরোটাই যখন ইলেকশন হয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে, এবং কমপ্লিট প্যারামিলিটারি ফোর্স যেটা সেন্ট্রাল এজেন্সি হস্তক্ষেপে এটা পুরোটা হয়। আমরা সমস্তই এতগুলো ভোট এবং পঞ্চায়েত কর্পোরেশন যা ভোট হয়েছে, বিজেপি যে একটা বিরাট আকার নিয়ে পশ্চিমবাংলায় একটা দাগ কেটেছে মানুষের মনে, এখন পর্যন্ত আপনারা দেখিনি। এখন পর্যন্ত সাধারণ মানুষ, সাধারণ বাঙালি, আমি হিন্দু মুসলিম বলছি না, উভয় পক্ষ ভাবে বিজেপি মানে সমাজের যে হিন্দু এবং মুসলিম বিভাজন করার একটি রাজনৈতিক দল, ধর্মকে নিয়ে এসে রাজনীতি করে। এবং পশ্চিমবাংলা প্রগতির জন্য কি কি করতে হবে, ভারতীয় জনতা পার্টির কোন লিডারের মুখে অথবা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের মুখে পশ্চিমবাংলার কি প্রগতি করবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমি আগেও একবার এটা নিয়ে কথা বলেছি, তার স্বাস্থ্য, শিল্প, শিক্ষা, এই তিনটে মেইন গঠন, এই নিয়ে তাদের মুখে একটা কথাও শোনা যায়। তাদের মুখে কথা শোনা গেছে এসআইআর কবে হবে, প্রেসিডেন্ট রুল কিরম ভাবে করা যায়, কিরম ভাবে এই সরকারটাকে পেছনের দরজা দিয়ে ফেলে দেওয়া যায়, সেটা তো কারণ বারবার করে তৃণমূলের ভোট ব্যাংক কারা, বাংলাদেশির থেকে আসা অনুপ্রবেশকারী এবং মুসলিম। বিজেপির মুখে তো এই কথাই বারবার বলতে শোনা গেছে, যে এমন ভাবে তারা সেটা বলেছেন যে এসআইআর হলে সব থেকে বেশি প্রফিট হবে বিজেপিরই। এইটাকে কিন্তু বিজেপির তরফ থেকে তোলা হয়েছে। কর্নেল চৌধুরী, আমি পরবর্তী বক্তব্যটা একটু যাব, আমরা ধরে ধরে আলোচনা করব যে গতকাল কি বলেছেন জ্ঞানেশ কুমার এবং তার সঙ্গে এই রাজ্যের প্রেক্ষাপট ঠিক কোথায় দাঁড়িয়ে। পরের বক্তব্যটা একটু শোনাতে বলবো কি বলেছেন, তারপর আলোচনায় আসছি। प्रिंटिंग और ट्रेनिंग का कार्य कल से शुरू होगा और 3 नवंबर तक चलेगा। हाउस टू हाउस इन्यूमरेशन 4 नवंबर से 4 दिसंबर तक। पब्लिकेशन ऑफ ड्राफ्ट इलेक्टोरल रोल्स 9 दिसंबर 2025। क्लेम्स एंड ऑब्जेक्शंस का पीरियड 9 दिसंबर 2025 से